রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সবসময় ভালো থাকো এই আমি কামনা করছি। বক্সিমাল মাধ্যমিক বিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। অনলাইন ক্লাসের আজকে আমার এটি হচ্ছে তৃতীয় ক্লাস। আজকে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের একাদশ শ্রেণী সমাজবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে সমাজবিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি সমূহ আলোচনা করব। তো সমাজবিজ্ঞান ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি সমূহ আলোচনা করার পূর্বে আমরা সংক্ষিপ্তভাবে একটু বুঝি যে পদ্ধতি কি। পদ্ধতি বলতে কি বোঝায়? পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেথড। এটি গ্রিক শব্দ মেটা এবং হডস থেকে এসেছে। শব্দ দুটির ইংরেজি প্রতিশব্দ যথাক্রমে উইথ এবং ওয়ে, যার বাংলা অর্থ দাঁড়ায় পন্থা সহ বা পন্থার সাহায্যে। আমি আবারও তোমাদেরকে কথাটি পুনরাবৃত্তি করছি। পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেথড। এটি গ্রিক শব্দ মেটা এবং হডস থেকে এসেছে। শব্দ দুটির ইংরেজি প্রতিশব্দ যথাক্রমে উইথ এবং ওয়ে, যার বাংলা ভাবার্থ দাঁড়ায় পন্থা সহ বা পন্থার সাহায্যে। এখন পন্থা বা পন্থার সাহায্যে বলতে তোমাদেরকে একটু বিষয় বোঝাতে চাই। আমরা অনেক সময় অনেক কাজ করি, বিভিন্ন পন্থা অনুসরণ করে, বিভিন্ন কৌশল অনুসরণ করে, বিভিন্ন টেকনিক অনুসরণ করে আমরা অনেক কাজ করে থাকি। মূলত আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার কাজ করতে হবে। উদাহরণস্বরূপ আজকে আমি ঢাকা যাব। এই ঢাকা যাবার জন্য আমার অনেকগুলো ওয়ে আমার কাছে আছে, অনেকগুলো পদ্ধতি, অনেকগুলো টেকনিক আমার কাছে আছে। যেমন কেউ আকাশপথে ঢাকা যেতে পারে, আবার কেউ সিলেট থেকে এই রেলওয়ে যেতে পারে, আবার কেউ নৌপথেও যেতে পারে, আবার কেউ এই স্থলপথে যেতে পারে। বিভিন্ন ধরনের ওয়ে আছে। তো আমি যদি বিমানে যদি আমি ঢাকা শহরে যাই, সিলেট থেকে যদি আমি ঢাকা শহরে যাই, তাহলে আমি অল্প সময়ে সবার আগে আমি ঢাকায় পৌঁছতে পারবো। কারণ আমি এখানে একটা কৌশল অবলম্বন করেছি, একটা টেকনিক অনুসরণ করেছি। সেই টেকনিক ছিল আমার বিমান। মাধ্যম হিসেবে আমি বিমানকে ব্যবহার করেছি। তো যাই তোমাদেরকে একটু বোঝাবার জন্য একটা সহজ সরল একটা উদাহরণ দিলাম। তো অনেক সময় আমাদেরকে টেকনিক কেলে, কৌশল কেলে করতে হয়। আচ্ছা, একবারে আমরা মূল বিষয় চলে যাই। তাহলে আমরা পদ্ধতি বলতে কি বুঝি? একটু পূর্বে আমরা পদ্ধতিকে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। এখন আমরা পদ্ধতি কি, পদ্ধতি বলতে কি বোঝায় অত্যন্ত সহজভাবে তোমাদেরকে বলতেছি। কোন বিষয়ে সুষ্ঠু ও সঠিকভাবে গবেষণার জন্য যে পন্থা অবলম্বন করা হয় তাই হচ্ছে পদ্ধতি। আমি আবারও বলছি, কোন বিষয়ে সুচারুভাবে, নিখুঁতভাবে, সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়, যে উপায় অবলম্বন করা হয় তাই হচ্ছে পদ্ধতি। এবার আমরা চলে যাই সমাজবিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি সমূহ কি কি। সমাজবিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি রয়েছে। যেমন ঐতিহাসিক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পরিসংখ্যান পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, নৃতাত্ত্বিক পদ্ধতি, দার্শনিক পদ্ধতি, নমুনা জরিপ পদ্ধতি, এভাবে বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। এর মধ্যে আমরা প্রথমেই একটু বুঝি ঐতিহাসিক পদ্ধতি কি। ঐতিহাসিক পদ্ধতি হচ্ছে সমাজবিজ্ঞানের একটি বিশেষ পদ্ধতি।
এই পদ্ধতিতে অতীত সমাজের ঘটনা ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়। অতীতের বিভিন্ন ঘটনা আমরা জানার জন্য যে উপায় অবলম্বন করি বা অতীতের ঘটনাবলী বোঝার জন্য, জানার জন্য আমরা যে গবেষণা করে থাকি সেটাই হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি। যেমন অতীত ঘটনার ব্যাখ্যা ভিত্তিক বিশ্লেষণে বা অতীতের কোনো বিষয় জানতে গেলে আমরা পুরনো দলিল, রেকর্ড, পুরনো ফাইল, ডাটা, দস্তাবেজ এগুলো আমরা কালেকশন করে থাকি। এগুলোই হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি। ঐতিহাসিক বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আমাদের মুসলিম উম্মার জন্য এই বিদায় হজের ভাষণ আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন সেটি আমাদের মুসলিম উম্মার কাছে একটি ঐতিহাসিক হিসেবে আছে। আর আমাদের দেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে উদাহরণ দিতে হয়, ধরো ৭ই মার্চের বঙ্গবন্ধুর একটি বক্তব্যটি হচ্ছে আমাদের কাছে একটি ঐতিহাসিক বক্তব্য, যা ঐতিহাসিক বলতে এইরকম ঐতিহ্যবাহী, এইরকম খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি যা আজও আমরা লালন পালন করে থাকি, সেটি হচ্ছে একটা ঐতিহাসিক পদ্ধতি। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতি কি? এই পদ্ধতিতে বিভিন্ন সমাজের মধ্যে তুলনামূলক সমীক্ষা চালানো হয়। বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান তথা গোটা সমাজ অন্য সমাজ থেকে কতটা ভিন্নধর্মী, এই যে একটা কম্পেয়ার, একটা তুলনা করে থাকি আমরা, আসলে এটাই তুলনামূলক পদ্ধতি। যেমন আমরা যে সমাজে বসবাস করছি, আমাদের যে সমাজ, আর যারা এই বিভিন্ন রেল লাইনের বস্তিতে, অলিতে গলিতে যারা জীবনযাপন করে, আমাদের সোসাইটি আর তাদের সোসাইটি কি এক? আমাদের কালচার আর তাদের কালচার কি এক? না, কখনোই হবে না। আমরা যেখানে বসবাস করছি, আমাদের এই এরিয়ার মধ্যে আমাদের বিভিন্ন সমাজ রয়েছে, বিভিন্ন সংস্কৃতি রয়েছে। আমরা এই যে একটা তুলনা করি এই সমাজের মানুষের মধ্যে আর সেই সমাজের মানুষের মধ্যে, এই যে একটা কম্পেয়ার, এই যে একটা তুলনা, এটাই তুলনা করে যে আমরা একটা সঠিক সিদ্ধান্তে যে উপনীত হই, এটাই হচ্ছে আসলে তুলনামূলক পদ্ধতি। তারপর আমরা চলে যাই পর্যবেক্ষণ পদ্ধতি। পর্যবেক্ষণ পদ্ধতি, পর্য অর্থাৎ নিজ চোখে দেখা, নিজ চোখে দেখে যে গবেষণা করা হয় সেটাই আসলে হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। এই যে আমরা অনেক সময় সরেজমিনে গিয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা যে জিনিস উপলব্ধি করি বা একটা জরিপ করে থাকি, সেখানে প্রত্যেকবার মাঠ থেকে আমরা যে তথ্য উপাত্ত কালেকশন করে আনি, সেটা নিশ্চয়ই দেখে যে আমরা তথ্য উপাত্ত নিয়ে আসি, এসে আমরা ধরো একটা প্রতিবেদন জমা দেই, আসলে এটি হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। পর্যবেক্ষণ পদ্ধতি আবার দুভাগে ভাগ করা যায়। যেমন একটি হচ্ছে প্রত্যক্ষ পর্যবেক্ষণ আর একটি হচ্ছে পরোক্ষ পর্যবেক্ষণ। প্রত্যক্ষ হচ্ছে সশরীরে উপস্থিত হয়ে নিজের চোখে দেখে শুনে বুঝে যে গবেষণা করে আমরা যে উপাত্ত সংগ্রহ করি, সেটি হচ্ছে প্রত্যক্ষ। আর পরোক্ষ হচ্ছে কোনটি? যেমন প্রতিনিধি প্রেরণের মাধ্যমে আমি নিজে না গিয়ে আমার প্রতিনিধিকে প্রেরণ করলাম। প্রতিনিধিকে 3 সদস্য বিশিষ্ট, 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে এখানে একটি ঘটনা ঘটেছে। আজকে আরো সহজ করে তোমাদের বলতে পারি, এই আমাদের দেশের প্রেক্ষাপটে যখন কোন ঘটনা ঘটে থাকে, হ্যাঁ, উদাহরণস্বরূপ আজকে বাংলাদেশের নোয়াখালীতে একজন মহিলাকে বিভৎস করে যে নির্যাতন করা হয়েছে, সেটি আমি
আমার প্রতিনিধিকে 3 সদস্য বিশিষ্ট প্রতিনিধি পাঠালাম, তো তারা যে মাঠ থেকে তথ্য সংগ্রহ করে আমাদের কাছে যে প্রতিবেদন জমা দিবে সেটি হচ্ছে পরোক্ষ। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা চলে যাই নমুনা জরিপ। নমুনা জরিপ বলতে আমরা কি বুঝি? নমুনা জরিপ পদ্ধতি, আইডেন্টিফাই যাকে ইংরেজিতে বলা হয় থাকে। নমুনা জরিপ আমরা যখন বৃহত্তর কোনো কাজ করতে অগ্রসর হই বা বৃহত্তর কোনো কাজ করার জন্য আমরা যখন সামনের দিকে আমরা যাই, সেই বৃহত্তম কাজকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য সেই বৃহত্তম কাজের মধ্যে ক্ষুদ্রতম একটা বিষয়কে, বৃহত্তম কাজের মধ্য থেকে ক্ষুদ্রতম একটা অংশকে পরীক্ষা নিরীক্ষা করে যে আমরা রেজাল্ট অর্জন করে থাকি, সেটি হচ্ছে আসলে নমুনা জরিপ। আমার বৃহৎ উদাহরণস্বরূপ তোমাদেরকে একবার সহজ করে আমি বোঝাতে চাচ্ছি। অর্থাৎ এই নমুনা জরিপ বৃহত্তর কাজ করার আমার প্রয়োজন নেই, এই ক্ষুদ্র কাজের মধ্যেই আমার রেজাল্ট চলে আসবে। যেমন যখন আমরা চুলোতে এই ভাত সিদ্ধ করতে যাই, যখন আমরা প্রথমে পানি দেই, তারপর এখানে চাল দিব, কিছু সময় পর চালটি এক পর্যায়ে সিদ্ধ হবার উপক্রম হবে, তখন আমরা এই পুরো পাতিলের মধ্যে যতগুলো ভাত রয়েছে তার মধ্যে যদি 2-4টা ভাতকে আমরা একটু চেপে ধরি, 2-4টা ভাতকে যদি আমরা একটু চেপে ধরি, তাহলে পুরো পাতিলের খবর আমরা জানতে পারবো। এই ক্ষুদ্রতম 2-4টা বিষয় থেকে আমরা বৃহত্তর কাজের রেজাল্ট আমাদের কাছে চলে আসবে। কি তোমাদেরকে বুঝাতে পারছি? সুপ্রিয় শিক্ষার্থীরা, বুঝতে কোনো সমস্যা হলে আমাকে প্রশ্ন করা হয় কেমন? তারপর আমরা চলে যাচ্ছি এই নৃতাত্ত্বিক পদ্ধতি। আমি আগেই বলেছি নৃবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে মানুষ, মানুষের সংস্কৃতি, ভাষাতত্ত্ব, জাতিতত্ত্ব ইত্যাদি আলোচনা করার জন্য প্রত্যক্ষ অংশগ্রহণ করে নৃতাত্ত্বিক পদ্ধতি প্রয়োগ করা হয়। মানুষের সংস্কৃতি, ভাষাতত্ত্ব, জাতিতত্ত্ব ইত্যাদি সম্পর্কে জানার জন্য প্রত্যক্ষ অংশগ্রহণ করে নৃতাত্ত্বিক যে পদ্ধতি অবলম্বন করা হয় হচ্ছে নৃতাত্ত্বিক পদ্ধতি, দার্শনিক পদ্ধতি। ম্যাক্স ওয়েবারের পথ অনুসরণ করে অনেক সমাজবিজ্ঞানী, দার্শনিকগণ বেরেস্টিহেন প্রয়োগ করে থাকেন। বেরেস্টিহেনের অর্থ কি? বুঝতে পারা বা অনুধাবন করা, বুঝতে পারা বা অনুধাবন করা। বুঝে এটা আবার সবার পক্ষে, সাধারণ পক্ষে সম্ভব হয় না। এই দার্শনিক পদ্ধতিরা সমাজবিজ্ঞানীরা বা দার্শনিকরা ব্যবহার করে থাকেন, তাদের জন্য খুবই সহজ সরল। তারপর হচ্ছে পরিসংখ্যান পদ্ধতি। পরিসংখ্যান পদ্ধতিকে সামাজিক গবেষণা তথা সামাজিক সমস্যা বিশ্লেষণের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। সমাজের বিভিন্ন অবস্থা ও বৈশিষ্ট্য সম্পর্কে, সমাজবিজ্ঞান যেসব তথ্য সংগ্রহ করে সেগুলো সহজবোধ্য করে সংখ্যায় প্রকাশ করার ক্ষেত্রে পরিসংখ্যান পদ্ধতি প্রয়োগ করা হয়। আমি আবারও বলছি, পরিসংখ্যান পদ্ধতি তোমাদেরকে আরো সহজ করে আমি বলতে চাই। সমাজের বিভিন্ন অবস্থা ও বৈশিষ্ট্য সম্পর্কে সমাজবিজ্ঞান যেসব তথ্য সংগ্রহ করে সেগুলো সহজবোধ্য করে সংখ্যায় প্রকাশ করার ক্ষেত্রে পরিসংখ্যান পদ্ধতি প্রয়োগ করা হয়। আমরা অনেক সময় উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি, আমাদের দেশের জনসংখ্যা একটা অনেক ভয়াবহ একটা সমস্যা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যত সমস্যা রয়েছে সকল সমস্যার মধ্য থেকে জনসংখ্যাকে একটি প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে, বিবেচনা করা হয়ে থাকে। আজকে যদি আমরা বলি এই জনসংখ্যার বৃদ্ধির হার কত, এই জনসংখ্যা কেন বাড়ছে, আমরা
অথবা কোনো আজকে সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নির্বাচন হচ্ছে, হবে আগামীকাল নির্বাচন, অর্থাৎ 4 নভেম্বর। এই যে নির্বাচনটা পরিসংখ্যান করা হয়, এখানে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয় কত পার্সেন্ট এখানে আছে, পক্ষান্তরে জো বাইডেনের জনসমর্থন কত পার্সেন্ট রয়েছে, এটা পরিসংখ্যান করা হয়, এটা জরিপ করা হয় থাকে, সেটা জরিপের পর জনসম্মুখে প্রকাশ করা হয়। তো বিশেষ করে সমাজবিজ্ঞান এমন একটা বিষয়, সমাজবিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেখানে বিশাল বিষয়বস্তু নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। পরিবার, সমাজ, ধর্ম, সংস্কৃতি, সমাজে কেন অপরাধ প্রবণতা বাড়ে, সমাজে কেন মানুষ বিপদগামী হয়, এই যে বিভিন্ন বিষয়ে সমাজবিজ্ঞান একটা জরিপ কার্য করে থাকে। তাই আমরা এতক্ষণ এতে কিছু বিষয় আলোচনা করলাম যে পদ্ধতি কি আর সমাজবিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি সমূহ কি কি। আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনা তোমরা সবাই বুঝতে পারছো। আগামী দিন আবার আমাদের ক্লাস হবে। আজকে এই পর্যন্তই আমার ক্লাসের এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।